মেঘের ওপারে আলো। চিরচেনা পথে গাড়িটা যখন আপন গতিতে চলছে, ঠিক ততটাই তীব্র গতিতে আলোর হৃস্পন্দনের গতি বেড়ে চলছে। গাড়ি যখন ওয়ারলেস মোড় হয়ে দক্ষিণ কুলসিতে প্রবেশ করল, তখন সিতারা বেগম আলোর মুখের দিকে তাকালো। আলোর চোখে পানি চিকচিক করছে। চোখের পলক ফেলা মাত্র টুপ করে জল গড়িয়ে পড়বে আলোর কুলে। সিতারা বেগম হাত বাড়িয়ে আলোকে একপাশে জড়িয়ে ধরলেন। আলো। আলো মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, যেমন করে আমার সংসার, আমার মানুষটাকে রেখে গিয়েছিলাম, তেমন ফিরে পাওয়ার কোনো আশা নেই আম্মা। তবুও অবাধ্য হৃদয়টা মানতে চাইছে না। আমি মেনে নিতে পারবো না ডাক্তার সাহেবের পাশে কেউ আছে। আমার হাতে সাজানো সংসারটায় কারো হাত লাগুক, আমি মেনে নিতে পারছি না। কিন্তু এমন চাওয়া তো সম্ভব নয় আম্মা। এতগুলো বছরে সব কিছু বদলে গেছে। পথ বদলেছে, শহরে আধুনিকতার ছোঁয়া লেগেছে, বিল্ডিংগুলো উচ্চ হয়েছে অনেক। তাহলে তো আমার ডাক্তার সাহেবের বদলে যাওয়ার কথা, তাই না আম্মা? কথাগুলো বলতে বলতে আলো সিতারা বেগমের কাঁধে মুখ গুজে কাঁদছে। সিতারা আলোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মেয়ের সবগুলো কথা খাঁটি সত্য, সব বদলে যাওয়ার কথা, কিন্তু সব বদলের কারণ মেনে নেওয়া যায় না। বিশেষ করে ভালোবাসার মানুষের বদলে যাওয়ার কারণ তো অবশ্যই নয়। আপা আর কত দূর? ড্রাইভার সাহেবের কথা শুনে আলো চোখের জল মুছে স্বাভাবিক কণ্ঠে বলল, সামনের গতিতে, জামান হাউস এর সামনে। ব্যাগ থেকে টিস্যু বের করে চোখের কুলে গটে যাওয়া সুরমা মুছে ফেলল। তারপর শাড়ির আঁচল তুলে মনে মনে বারবার সৃষ্টিকর্তাকে স্মরণ করছে। সৃষ্টিকর্তার কাছে একটাই আর্জি, সে যা নিয়ে ভাবছে তা যেন কখনোই সত্য না হয়। জামান হাউস এর সামনে এসে গাড়িটা ধীরগতিতে চলতে চলতে থেমে গেছে। গেটের সামনে দাঁড়ানো দারোয়ান দৌড়ে এলো। আলো দারোয়ানকে উদ্দেশ্য করে সালাম দিয়ে বলল, সালাম ভাই, ভালো আছেন? দারোয়ান বেশ কিছুক্ষণ তাকিয়েছিল আলের মুখের দিকে, কারণ এই মানুষটা চেনা চেনা লাগছে। পরক্ষণেই যখন মানুষটার পরিচয় বুঝতে পারল, ঠিক তখন সালাম ভাই উৎসাহ কণ্ঠে বলল, ভাবি, আপনি এত বছর পর কেমন আছেন? দাঁড়ান দাঁড়ান, আমি গেট খুলে দিয়ে আসি। সালাম ভাই ছুটে গিয়ে বিশাল গেট খুলে দিল। ড্রাইভার গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করল। গাড়ি থেমে যাওয়ার পর আলো এবং সিতারা বেগম নেমে এলো। সালাম ভাই ব্যাগ নামিয়ে বাড়ির ভিতরে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করছে। আলো সালাম ভাইকে ডেকে বারণ করল, কিন্তু সালাম ভাই শুনলে তো। সে ব্যাগ নিয়ে বাড়ির ভিতরে ছুটে গেল। আলো গাড়ির ভাড়া মিটিয়ে সিতারা বেগমের দিকে ফিরে বলল, আম্মা চলো ফিরে যাই। সিতারা বেগম চোখ রাঙিয়ে তাকালেন। আলো মিনমিন করে বলল, আম্মা, আমার মনে হচ্ছে কিছুই ঠিক নেই। সেদিন আমি নিজেই রাগ করে বেরিয়ে গিয়েছিলাম। এতগুলো বছর পর ফিরে এসে ভুল করেছি। চলো ফিরে যাই। তুই একটা পুরা পাগল। তুই না আত্মসম্মানবোধ সম্পূর্ণ মেয়েলোক। ফিরে যেহেতু যাবি তাহলে এলি কেন? তোর যা মন চায় তুই কর। তোর বাপ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে রেখে গেছে তোর আল্লাহ সহ্য করার জন্য। আর তো এখন নিজের উপর রাগ লাগছে। 8 বছর আগে সেদিন কোনো তোর গলা দুটো ঠাটিয়ে তাপ্পড় মারলাম না? সেদিন তোকে সঙ্গে করে নিয়ে আসা আমার ভুল হয়েছিল। সিতারা বেগম রাগ গজগজ করতে করতে সামনের দিকে তাকাতেই দেখতে পেল আলোর মেজজা ইতিকে। ইতি তাড়াহুড়ো করে আলোর সামনে এসে দাঁড়ালো। আলো হতভম্ব হয়ে যায়। মানুষটা আগের থেকে সুন্দর হয়েছে। বয়স সামান্য বেড়েছে হয়তো, তবুও সৌন্দর্য কমতি নেই। ইতি আলোকে জড়িয়ে ধরে বলল, এতগুলো বছর পর এতদিনে মনে পড়ল এই বাড়িটাতে তোমার কেউ আছে? আলো ইতিকে আলতো করে জড়িয়ে ধরে বলল, তোমাদের আমার হৃদয়ে ধারণ করেছি ভাবি। তুমি কি করে মান অভিমানের খেলায় ভালোবাসা চাপা পড়ে গেছো? ভালোবাসা চাপা পড়ে যাওয়া জিনিস। ভালোবাসা হচ্ছে মূল্যবান সম্পদ। দুনিয়ায় অনেক অনেক দামি বস্তু আছে, সেসব বস্তুর নিরাপত্তার ব্যবস্থা আছে অনেক, কিন্তু সেসব দামি বস্তু চুরি হয়ে গেলে আবার কিনে নেওয়া যায়। কিন্তু ভালোবাসা ক্রয় হয়ে যাওয়ার আগে, বিলীন হবার আগে সর্বোচ্চ নিরাপত্তা ভালোবাসাকে দিতে হয়।
কারণ ভালোবাসা ফিরে পাওয়া অসম্ভব। ভালোবাসার ধরন এবং ভালোবাসার মানুষটার কোনো ফটোকপি নেই, তাই অরিজিনাল কপি সবসময় হৃদয় ধারণ করতে হয়, সর্বোচ্চ নিরাপত্তা দিতে হয়। আমার জীবনের সঠিক এবং ভুলকে দাড়িপাল্লায় মেপে দেখলে দেখবেন ভুলের ওজন বেশি। কথাটি বলে আলো চোখের জল মুছে ফেলল। ইতি আলোর মাথায় হাত রেখে বলল, ভিতরে এসো। কতক্ষণ বাইরে থাকবে? আমি বাড়ির ভিতরে যাব না ভাবি। ইতি ভ্রু কুঁচকে তাকালো। সিতারা বেগম ফের কপালে হাত রেখে দাঁড়িয়ে রইলেন। মেয়েটার বুদ্ধি কবে যে হবে। আলো দোতলা দক্ষিণের বারান্দার দিকে তাকিয়ে বলল, ডাক্তার সাহেব কোথায় আছে? ভাবি, সকাল থেকে তোড়জোড় চলছে। শিশিরের বিয়ে। শিশির হচ্ছে মেঘালয়ের ফুফাতো ভাই, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। শিশিরের যার সঙ্গে বিয়ে হবার কথা, সেই মেয়েটা ভার্সিটির স্টুডেন্ট। বাবা মায়ের খুব ছোটোবেলায় বাংলাদেশ ছেড়ে চলে এসেছে পোল্যান্ডে। মেঘালয়। আজ সারা রাত ঘুমাতে পারিনি, কারণ মিসেস মেঘালয় শব্দ দুটো তার মস্তিষ্কে সারা রাত ঘুরপাক খেয়েছে। বেলিফুলির কথা শুনে প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু কল লিস্ট। মার্চের সকাল পোল্যান্ডের ক্রাকুভ শহরে এক মুহজাল নিয়ে হাজির হয়। শীত পুরোপুরি বিদায় নেয়নি, তবু বাতাসে বসন্তের হালকা উষ্ণতা টের পাওয়া যাচ্ছে। আকাশ ধূসর নীলে মিশ্রণে ঢাকা। সূর্য যেন কুয়াশার পর্দা সরিয়ে ধীরে ধীরে উকি দিচ্ছে। রাস্তাগুলো ভেজা। রাতের শিশির এখনও জানালার কাছে লেগে আছে। পাতাহীন গাছের ডালে ডালে নতুন কুড়ি ফুটে উঠেছে। ঋতুবর্ষণের প্রভাব চোখে পড়ছে। বিছানা থেকে নেমে পোল্যান্ড এর ক্রাকুভ শহরের চমৎকার একটি বিশাল বাড়ির ছোটো একটা রুমের জানালার সামনে এসে দাঁড়ালো মেঘালয়। ভিতরের উষ্ণতা আর বাইরের ঠান্ডা হাওয়ার সংঘাতে তার শরীর হালকা কেঁপে উঠল। জানালার ওপারে দেখা যায় পুরনো ইউরোপীয় স্থাপত্য, দূরে কোনো চার্চের চূড়া, আর নিরিবিলি সকালের শহর। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে গাড়ির শব্দ। মোবাইল হাতে নিয়ে স্ক্রিনের ওপর নজর রাখল। মিথ্যাবতী তাকে কল করেছে। এখন ও ঠিকঠাকভাবে বিশ্বাস হচ্ছে না। এমন সময় দরজা খুলে ঘরের ভিতরে কেউ প্রবেশ করেছে। মেঘালয় পিছনে ফিরে তাকাতেই দেখতে পেল শিশিরকে। শিশির মেঘালয়কে দেখে মুখ গম্ভীর করে বলল, তোমাদের রিয়াকশন দেখে মনে হচ্ছে এই বাড়িতে আজ আমার বিয়ে হচ্ছে না, আমার 40 হবে। আমার বিয়েতে কোনো স্পেশাল কিছু নেই, অথচ কাজিনদের সবার বিয়েতে আমি হই হুল্লোড় করেছি। আমার বেলায় সবার আনন্দ ফুরিয়ে গেছে। এতই আনন্দ করার শখ যেহেতু ছিল, তাহলে বাংলাদেশে গিয়ে বিয়ে করতি। আমি তো মাকে কতবার বললাম চলো বাংলাদেশে যাই, কিন্তু মা রাজি হলো না। ভাগ্যিস তুমি এবং মাসফি ভাই এলে আমার বিয়েতে, নয়তো আমার নিরামিষ বিয়ে আর পাঞ্চে লাগতো। শিশিরের কথা শুনে মেঘালয় দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার আজ রাতের ফ্লাইটে ইউকে ফিরতে হবে, ছুটি নেই। আর 2 দিন থাকলে ভীষণ খুশি হতাম। মেঘালয় শিশিরের কাঁধে হাত রেখে বলল, সময় নেই রে, নয়তো আমি সত্যি সত্যি থেকে যেতাম 2 দিন। তোদের ছাড়া একা আমিটার কে আছে? শিশির ভীষণ অবাক হয়ে যায়। জীবনে প্রথমবারের মতো মেঘালয় ভাইয়ের কাছ থেকে এমন কথা শোনা হলো, কারণ তাদের এই বাড়িটা ভীষণ চাপা স্বভাবের। শিশিরের যে কি হলো মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে সাহস করে বলেই ফেলল, আলো ভাবিকে এখনও ভুলতে পারছো না তুমি? মেঘালয় মলিন হেসে ফেলল। শিশিরের কাঁধে থাপ্পড় দিয়ে বলল, আলো কি ভুলে যাওয়ার বস্তু? আলো আমার প্রথম অনুভূতি, আমার প্রথম ভালোবাসা। শিশির অবাক হয়ে গেছে। সে ভেবেছিল মেঘালয় কালের পরিক্রমায় আলো ভাবিকে ভুলে গেছে, কিন্তু এমন সময় দরজা খুলে বর্ষা রুমের ভিতরে এসে বলল, মেঘালয়, তোমার ডাটা কানেকশন অফ কেন? ইতিভাবি কল করেছিল আমার কাছে, তোমাকে বলেছে আর্জেন্ট ইতিভাবির সঙ্গে যোগাযোগ করতে। কথাগুলো বলতে বলতে বর্ষা মেঘালয়ের এলোমেলো বিছানা গুছিয়ে রাখছে। মেঘালয় শিশিরকে সঙ্গে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। শিশিরকে তার বাবা ডাকছে বলে শিশির মেঘালয়ের সঙ্গে গেল না। মেঘালয় একা একাই বাগানে চলে গেল। মোবাইল ফোন বের করে সময় দেখে নিল। মার্চের মাঝামাঝি সময় চলছে এখন, তাই বাংলাদেশে এখন সময় দুপুর 1টা। এমন সময় তো কখনো ইতিভাবে কল করে না, আজ কি এমন জরুরি প্রয়োজন কল করেছে?
মেঘালয় ডাটা অন করে কল করলো ইতির মেসেঞ্জারে। ইতি সবেমাত্র নিজের ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে, ঠিক তখনই তার মোবাইলে কল এলো। ইতি মোবাইল হাতে নিয়ে দেখলো মেঘালয় কল করেছে। ইতি কল রিসিভ করে বলল,